চেঞ্জ অফ স্টেট, অবস্থার পরিবর্তন, এই চ্যাপ্টারটা আমরা শুরু করছি। তো আমরা ক্যালোরিমিতিতে আমরা দেখেছিলাম যে কোনো বস্তু, শীতল বস্তু যদি উত্তপ্ত করতে হয় সে তাপ গ্রহণ করছে এবং কতটা তাপ গ্রহণ করছে, বা উষ্ণ বস্তু তাপ বর্জন করছে কতটা, সেই বর্জিত বা গৃহীত তাপের পরিমাণ কতটা, সেটা আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী ক্যালকুলেশন করেছিলাম। এবং সেখানে একটা জিনিস খেয়াল রাখবে, সেখানে বস্তুর কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মানে বস্তুটা যে অবস্থায় ছিল, কঠিন বস্তু কঠিনই আছে, তরল বস্তু তরলই আছে। কিন্তু এখানে আমরা সেই অঙ্কগুলোই ক্যালকুলেশন করব। ক্যালোরিমিতিতে যে অঙ্কগুলো ছিল সেইগুলো তো থাকবেই, সেই ফর্মুলা থাকবেই, প্লাস সেই সঙ্গে আমরা এখানে বস্তুর অবস্থারও পরিবর্তন ঘটে যাবে। অর্থাৎ কঠিন বস্তু তাপ দিলাম, সে গলে তরলে পরিণত হলো। যেমন বরফকে তাপ দিলে কি গলে জলে পরিণত হলো, তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে আমরা অঙ্কটা আরেকটু জটিল হবে, কারণ দুটো একসঙ্গে ক্যালকুলেট করতে হবে। সেই জন্য তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনো, আশা করি বুঝতে পারবে। তো সেই জায়গায় যাওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো পদার্থের কটা অবস্থা আছে? তিনটে অবস্থা। একটা পদার্থের কটা অবস্থা আছে? তিনটে। কঠিন, তারপর তরল, তারপর গ্যাসীয়। তিনটে অবস্থা আছে, কঠিন, তরল আর গ্যাসীয়। আমরা এই কঠিন পদার্থকে তাপ দিলে কি হয়? প্লাস তাপ দিলে কি হয়? তরলে পরিণত হবে। তরল থেকে আবার গ্যাসে দিতে গেলে আবার তাপ দিতে হবে, তবে গ্যাসে বোঝাবে। তার কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে তাপ দিলে, সেইটাকে বলা হয় গলন হচ্ছে। সেইটাকে কঠিন পদার্থ বলে তরলে পরিণত হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় গলন। আর একটি নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থ বলে তরলে পরিণত হয়, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় গলনাঙ্ক। প্রমাণ বায়ুমণ্ডলের চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে বলা হয় গলনাঙ্ক। ঠিক আছে? তাহলে কঠিন পদার্থকে তাপ দিলে কি তরলে পরিণত হবে? না। বরফকে তাপ দিলে কি জলে পরিণত হবে? না। ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধর -5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ আছে। তাহলে বরফকে কি তাপ দিলে কি হবে? বরফকে তাপ দিলে কি সে প্লাস তাপ দিচ্ছি, তাপ দিলে কি বরফ গলে জল হবে? না। একটা নির্দিষ্ট উষ্ণতায় নিয়ে যেতে হবে, তবে বরফ গলে জলে পরিণত হবে। কোন উষ্ণতায়? আমরা জানি বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তা তাপ দিলে -5 থেকে আগে বরফটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বরফে পরিণত হবে। ঠিক আছে? -5 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফ অবস্থা একই রয়েছে, শুধু উষ্ণতার পরিবর্তন হলো। তখন এই তাপটা কি তাপ দেবো? H সমান mst ফর্মুলা। mst ফর্মুলা, কারণ উষ্ণতার পরিবর্তন হয়েছে কিন্তু অবস্থায় কি আছে, তখন এখানে কি তাপ দেবো? mst ফর্মুলা অনুযায়ী গৃহীত তাপের ক্যালকুলেশনটা করব। এই ফর্মুলা অনুযায়ী বরফের ভর m, s হচ্ছে বরফের আপেক্ষিক তাপ, আর t হচ্ছে -5 থেকে 0, মানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেড়েছে 5। ঠিক আছে? এরপর যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর একটা নির্দিষ্ট উষ্ণতায় চলে এলো। এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা হচ্ছে এটা কি গলনাঙ্ক বরফের, এই যে গলনাঙ্ক এসে গেছে। এরপর এখানে যদি আমি প্লাস তাপ যদি দিই, তাহলে এবার বরফটা গলে কি হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত হবে। তাহলে বরফ থেকে জল হলো একটা তাপ দেওয়ার জন্য। এই বরফ গলে যখন জল হচ্ছে, এই তাপটাকে বলা হয় লিন তাপ। বরফের অবস্থার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ দেওয়া হয় সেই তাপটাকে কি বলা হয়? লিন তাপ। আমাকে লিন তাপ দিতে হবে বরফ গলে জলে পরিণত হতে গেলে। ঠিক আছে? এই তাপটাকে বলা হয় লিন তাপ দিতে হবে। এই লিন তাপ নির্ণয়ের ফর্মুলা ml, H সমান ml, ভর ইনটু লিন তাপ। যেমন বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। মানে 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে গেলে 80 ক্যালোরি তাপ দিতে হবে। ক্যালোরি পার গ্রাম মানে প্রতি গ্রাম, গ্রাম পিছু, মাথা পিছু। ঠিক আছে? গ্রাম পিছু। এই জন্য ফর্মুলা হচ্ছে লিন তাপ। মানে লিন তাপ কাকে বলে? মানে যে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের অবস্থার পরিবর্তন হবে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন ঘটবে না, উষ্ণতা একই থাকবে।
অবস্থার পরিবর্তন হবে সেই তাপটাকে লীন তাপ বলা হয়। এইটা পড়েছো 7-8-এ। তবে সংজ্ঞাটা বলবো একক ঘরে। একক ঘরে কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে একই আছে 0 শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানো হচ্ছে, এই যে বরফ থেকে জল, তাহলে সেই পরিমাণ তাপকে বলবো অবস্থার পরিবর্তনের লীন তাপ। লীন তাপের ভাগ আছে, যদি গলন হয় তখন আগে লীন তাপের গুলো গলনের পরিবর্তন। আবার ঠিক সেরকম তরল যখন গ্যাসে পরিণত হলে এখানে তাপ দিলে কি তরল গ্যাসে পরিণত হবে না, আগে তরলটাকে একটা স্ফুটনাঙ্কে যেতে হবে, তাই তো, তারপরে স্ফুটনাঙ্কে গেলে তারপর তরল গ্যাসে পরিণত হবে। তাহলে এখানেও দু ধরনের তাপ লাগে। তো যাই হোক, এখানে তরল থেকে যদি গ্যাস এই অবস্থার পরিবর্তন হয় তখন এটাকে কি বলা হয়, স্ফুটন বা বাষ্পীভবন। বাষ্পে পরিণত হচ্ছে, এটাকে বলা হয় বাষ্পীভবন। এই বাষ্পীভবনটা দুটো নির্দিষ্ট উষ্ণতায় ঘটে, একটা স্ফুটন, দুটো পদ্ধতি ঘটে, একটা স্ফুটন, একটা হচ্ছে বাষ্পায়ন। সব পড়েছো। স্ফুটনের জন্য একটা নির্দিষ্ট উষ্ণতা লাগে, তাকে বলে স্ফুটনাঙ্ক। আর বাষ্পায়নের জন্য কোনো উষ্ণতা লাগে না, ধীরে ধীরে তরলের উপরিতল থেকে বাষ্পে পরিণত হয়। এই ভিজে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে বাষ্পায়নের জন্য, পুকুর নদী নালার জল গ্রীষ্মকালে শুকিয়ে যায় বাষ্পায়নের জন্য, দেহের ঘাম শুকিয়ে যায় বাষ্পায়ন পদ্ধতিতে। আর জলকে ফুটালে জলটা অবক করে ফুটে জল বাষ্পে পরিণত হয়, সেটা স্ফুটনে। এবার সেটা 100°C উষ্ণতায় যেতে হবে, তবে জলটা ফুটে বাষ্পে পরিণত হবে। ক্লিয়ার? এর যে ব্যাপার। আবার উল্টোটাও হয়, গ্যাস থেকে তরলে আনতে গেলে আবার মাইনাস তাপ বর্জন করতে হবে, তাপ মানে বের করতে হবে, তবে গ্যাস জমে তরলে পরিণত হয়। এই পদ্ধতিটাকে বলা হয় ঘনীভবন। আবার তরল থেকে তাপ আরো বের করে নিলে মাইনাস তাপ আবার কঠিনে পরিণত হয়, এটাকে বলা হয় কঠিনীভবন। দেখছো? তাহলে অবস্থার পরিবর্তন মোটামুটি 4টে আছে, একটা গলন, একটা বাষ্পীভবন, একটা ঘনীভবন, একটা কঠিনীভবন। কঠিন থেকে তরল হলে গলন, আবার একটা নির্দিষ্ট উষ্ণতায় গলনাঙ্ক, তরল থেকে গ্যাসে পরিণত হলে গলনাঙ্ক কি বলে বাষ্পীভবন, আর একটা নির্দিষ্ট উষ্ণতা হলে সেটা স্ফুটনাঙ্ক, আর নাহলে বাষ্পায়ন। আর উল্টোটাও হয়। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক কাকে বলে, লীন তাপ কি, লীন তাপের ভাগ আছে, গলন হলে গলনের লীন তাপ, কঠিনে পরিণত হলে কঠিনীভবনের লীন তাপ, বাষ্পে পরিণত হলে বাষ্পীভবনের লীন তাপ। ঠিক আছে? আচ্ছা, ঘনীভবনের লীন তাপ, এই 4 ধরনের মোটামুটি লীন তাপ আছে। তোমরা গলনাঙ্ক হিমাঙ্ক বুঝতে পারলে। গলনাঙ্ক মানে যে উষ্ণতায় প্রমাণ চাপের যে নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাই গলনাঙ্ক। আবার হিমাঙ্ক হচ্ছে উল্টোটা, প্রমাণ চাপের যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ কি হয় জমে কঠিনে পরিণত হয় সেটাকে বলা হয় হিমাঙ্ক। বরফের গলনাঙ্ক হিমাঙ্কের মান সমান। বরফ থেকে জল হয় 0°C উষ্ণতায়, আবার জল জমে বরফ হয় 0°C উষ্ণতায়। সুতরাং বরফের গলনাঙ্ক হিমাঙ্ক দুটোই সমান। এগুলো একটু দেখে নেবে। তারপর হিমমিশ্র। হিমমিশ্র হচ্ছে লবণ ও বরফের মিশ্রণ। এগুলো কি, এগুলো জেনে নেবে একটু, কাকে বলে। 3 ভাগ গুঁড়ো বরফের সঙ্গে 1 ভাগ সাধারণ লবণ মেশালে যে মিশ্রণ তৈরি হয় তাকে হিমমিশ্র বলা হয়। বিশুদ্ধ জল জমে বাষ্পে পরিণত জমে বরফে পরিণত হয় 0°C, কিন্তু বিশুদ্ধ জলের সঙ্গে তুমি লবণ মিশিয়ে দাও তার উষ্ণতা আরও কমে যাবে, -20°C উষ্ণতায় ওইটা জলটা, লবণ জলটা জমে বরফে পরিণত হবে ইত্যাদি। এগুলো সব পরপর আছে, দেখে নেবে ইত্যাদি। আর বরফ গলনের তাপ 80 ক্যালোরি পার গ্রাম, আর বাষ্পীভবনের তাপ 540 ক্যালোরি পার গ্রাম। এগুলো একটু করবে, দেখে নিবে। আচ্ছা, গলনাঙ্কের উপর চাপের প্রভাব, এগুলো একটু দেখে নেবে। এগুলো সব তোমাদের ক্লাস 7-8-এ ছিল। বাষ্পায়ন, বাষ্পায়নের হার কি বিষয়ের উপর নির্ভর করে, স্ফুটন কি, বাষ্পায়ন স্ফুটনের মধ্যে পার্থক্য, এগুলো তোমরা একটু ঘরে একটু দেখে নেবে। স্ফুটনাঙ্ক এগুলো সেরকম কিছু নেই। আমি এখানে মেন যেটা জিনিস সেটা হচ্ছে তোমাকে অঙ্ক। হ্যাঁ, এখান থেকে মোটামুটি কীভাবে অঙ্ক করতে হয় এই প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য রাখবে, একই প্রসেস। হ্যাঁ, একটু দেখবে, ভালো করে বুঝবে। তো আমি এটা মুছছি।
আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি -15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতার কত গ্রাম নিচ্ছি? 100 গ্রাম বরফ। আচ্ছা, এইটাকে -15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম বরফকে বলে দিল বাষ্পে পরিণত করবে একবারে। তাহলে বাষ্পে পরিণত করতে কতটা তাপ প্রয়োগ করতে হবে, এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমাকে তো একবার বাষ্প ডাইরেক্ট হবে না, কতগুলো স্টেপ বাই স্টেপ যেতে হবে, তবে বাষ্প হবে। সেটা আমি আলোচনা করছি, মন দিয়ে একটু শুনুন। তাহলে -15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম বরফ, তাকে যদি আমি তাপ দিই তাহলে কি হবে? তাপ তো দু ধরনের আছে বললাম, আর একটু বলে দিই। তাপ দু ধরনের আছে, একটা হচ্ছে লীন তাপ, আর একটা হচ্ছে বোধগম্য তাপ বা ইন্দ্রিয় গ্রাহ্য তাপ বা বোধগম্য তাপ। লীন তাপ দিলে কি হয়? এই লীন তাপ দিলে কি হয়? অবস্থার পরিবর্তন হবে। এটা দিলে অবস্থার পরিবর্তন হয়, উষ্ণতা স্থির থাকে, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, উষ্ণতা স্থির থাকে। আর এই তাপটা ফর্মুলা হবে H=ml, এই ফর্মুলা তখন হবে। অবস্থা কঠিন থেকে তরল, জল থেকে গ্যাস অবস্থা হবে, কিন্তু উষ্ণতা স্থির থাকবে। একসঙ্গে দুটো পরিবর্তন হবে না, অবস্থা উষ্ণতা দুটোরই পরিবর্তন হবে, একসঙ্গে কিন্তু হবে না। একটা যখন পরিবর্তন হবে অপরটা স্থির থাকবে, এবং একটা যতক্ষণ না সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে অপরটা ততক্ষণ পর্যন্ত স্থির থাকবে। যেমন বরফ গুলে জলে পরিণত হয় কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে বরফ গুলে জল হচ্ছে, তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে, কঠিন থেকে তরল, কিন্তু উষ্ণতা স্থির 0তেই থাকবে, ফিক্সড 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন কত তাপ হবে? এই ফর্মুলা হবে H=ml। লীন তাপ মানে অবস্থার পরিবর্তন হতে সাহায্য করছে এই তাপ, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। আর উল্টোটা, এতে কি হয়? এটা হচ্ছে অবস্থা একই থাকে, অবস্থা স্থির থাকে, কোনো কঠিনই তরলই থাকবে, অবস্থার কোনো পরিবর্তন হবে না, অবস্থা স্থির থাকে, আর উষ্ণতার পরিবর্তন হয়। এটাই ক্ষেত্রে তখন গৃহীত বা বর্জ্য তাপ বের করবো MST। উষ্ণতা পরিবর্তন হচ্ছে, যদি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমা বা বাড়া করে তাহলে কতটা তাপ হবে? E=MST। তাহলে আমাদের দেখতে হবে কি পরিবর্তন ঘটছে। যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে একবার ডাইরেক্ট এই ফর্মুলা বসাবো ml। এর মানে লীন তাপ, এমটা হচ্ছে ভর, বরফ গলনের লীন তাপ আমার মনে রাখতে হবে 80 ক্যালোরি পার গ্রাম। আর যদি অবস্থা একই থাকে, যেমন জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে তাপ দিলে কি হবে? প্রথমে জল বাষ্পে পরিণত হবে না, কোথায় যেতে হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যেতে হবে, তবে বাষ্পে পরিণত হবে। তাহলে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যে উষ্ণতা বাড়ছে, ওইখানে জলই থাকছে, তরলই থাকছে, তাহলে অবস্থা একই থাকছে, তখন সেখানে কি হবে? MST ফর্মুলা। যেই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চলে গেল, তখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল তারপরে সে বাষ্পে পরিণত হবে, তখন কি ফর্মুলা হবে? H=ml। এমটা হচ্ছে জলের ভর, আর এলটা হচ্ছে লীন তাপ। বাষ্পীভবনের লীন তাপ বললাম 540 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে? লীন তাপ আর বোধগম্য তাপ, এই দু ধরনের তাপ আমাদের আছে। তাই এখানে আমি আলোচনা করছি এই জিনিসটাই, একটু খেয়াল রাখবে, ভালো করে বুঝবে। তো -15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 100 গ্রাম বরফ, সে কিসে পরিণত হবে? প্রথমে -15 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আসবে। 100 গ্রাম
বরফই থাকবে, বরফই থাকবে, বরফের শুধু অবস্থাটা একই থাকছে, উষ্ণতার পরিবর্তন হচ্ছে। তাহলে কি ফর্মুলা? দৃঢ়তাপ নিঃসরণ সমান এমএসটি ফর্মুলা। এম মানে কত? 100 গ্রাম। আর বরফের আপেক্ষিক তাপ হচ্ছে, জলে আপেক্ষিক তাপ হচ্ছে 1, আর বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5, কিন্তু উষ্ণতা কত হচ্ছে? -1 থেকে 0, তার মানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়লো করে এত ক্যালোরি হলো। ঠিক আছে, 5 15 75 750 ক্যালোরি হলো। এবারে যেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 100 গ্রাম বরফ এসে গেল, এই যে গলনাঙ্কে পৌঁছে গেছে, বরফের গলনাঙ্ক। তাহলে গলনাঙ্কে পৌঁছে গেলে তখন কি হবে? তখন আর উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, তখন উষ্ণতাটা স্থির থাকবে, উষ্ণতাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই থাকবে। তখন পরিবর্তন হবে কি? অবস্থার পরিবর্তন হবে। তখন এবার বরফটা গলে জলে পরিণত হবে, তখন 100 গ্রাম বরফ 100 গ্রাম জলে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে, বরফ থেকে জল। তাহলে অবস্থার পরিবর্তনের জন্য তখন গৃহীত তাপ কত হবে? অবস্থার পরিবর্তনের জন্য ঋণ তাপ দরকার, তখন এই ফর্মুলাটা হবে। ঠিক আছে, তাহলে বরফ এই ভালো করে এই দুটো জিনিস লক্ষ্য করবে, তাহলে বুঝতে পারবে যে কোথায় এমএসটি ফর্মুলা আর কোথায় এমএল ফর্মুলা অ্যাপ্লাই হবে। এমএসটি টি মানে উষ্ণতা, যেখানে উষ্ণতা পরিবর্তন হবে সেখানে এমএসটি, আর যেখানে অবস্থার পরিবর্তন হবে সেখানে এমএল। আবার একটার যখন পরিবর্তন হবে অপরটা স্থির থাকবে। এবার যতক্ষণ না সমস্ত বরফটা এখানে গলে জলে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত উষ্ণতাটা একই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে H2 সমান ml হলে তাহলে বরফের ভর m হচ্ছে 100, এর ঋণ তাপ আমরা জানি, বরফ গলনের ঋণ তাপ 80 ক্যালোরি পার গ্রাম, তার মানে হয়ে গেল 8000 ক্যালোরি তাপ এসে গেল। এবারে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 100 গ্রাম জল কি হবে? জল তো আর তাপ দিলেই তো জল আর বাষ্পে পরিণত হবে না, তাহলে জলটাকে বাষ্পে পরিণত করতে গেলে আমাকে কোথায় যেতে হবে? জল যখন বাষ্পে পরিণত হয় সেই উষ্ণতাটাকে কি উষ্ণতা বলে? স্ফুটনাঙ্ক। তাহলে আগে স্ফুটনাঙ্কে যেতে হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যেতে হবে, তারপরে জলটা বাষ্পে পরিণত হবে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যখনই যাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তখন 100 গ্রাম জলটা জলই থাকবে। এখন 0 থেকে 100 মানে উষ্ণতা বাড়ছে, তাহলে অবস্থাটা একই থাকবে, জলই থাকবে। তাহলে এখানে উষ্ণতা পরিবর্তনের জন্য এখানে আবার কি ফর্মুলা হবে? এমএসটি। এম হচ্ছে 100 গ্রাম জলের আপেক্ষিক তাপ 1, উষ্ণতা বাড়লো 0 ডিগ্রি থেকে 100, মানে 100 - 0 মানে 100 হচ্ছে 1 1 2 3 4 10,000 ক্যালোরি তাপ লাগলো। এবার যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলটা এই উষ্ণতায় চলে এলো, স্ফুটনাঙ্কে চলে এলো, তখন আর উষ্ণতা আর বাড়বে না, উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে স্থির থাকবে। তখন শুধু কি হবে? 100 গ্রাম জলটা কিসে পরিণত হবে? 100 গ্রাম জলটা 100 গ্রাম বাষ্পে পরিণত হয়ে যাবে। তখন কি ফর্মুলা লাগবে? H4 সমান, এই যে উষ্ণতা কি আছে, এখানে শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে, জল থেকে বাষ্প, তার মানে এখানে আবার সেই ml ফর্মুলা। m হচ্ছে তোমার 100 আর l হচ্ছে 540, বাষ্পীভবনের ঋণ তাপ হয়ে গেল 54000 এত ক্যালোরি তাপ। তার মানে আমি যে প্রথমে তোমাদেরকে যেটা বলেছিলাম যে এই উষ্ণতা 100 গ্রাম বরফকে বাষ্পে পরিণত করতে গেলে কত তাপ লাগবে, এরকম ধাপে ধাপে তোমাকে বের করে যেতে হবে। তাহলে ক্যালোরিমিতিতে তাহলে শুধু এমএসটি ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কগুলো দেখিয়েছিলাম। এখানে দেখো উষ্ণতারও পরিবর্তন হচ্ছে, তার জন্য এমএসটি, সেই সঙ্গে অবস্থানেরও পরিবর্তন হচ্ছে, যে বরফ থেকে জল, এখানে জল থেকে বাষ্প, তাহলে অবস্থা পরিবর্তনের জন্য এমএল ফর্মুলা, অর্থাৎ ঋণ তাপটা আমাদের এখানে কাজে লাগছে। তাহলে অতএব এবারে লিখব, তাহলে মোট গৃহীত তাপ কত তাপ লাগবে? H সমান এই চারটে H বের করেছি, H1 + H2 + H3 + H4 চারটে যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে এটা 750
প্লাস 8,000 প্লাস 10,000 প্লাস 54,000 এত ক্যালোরি তাপ লাগবে। ঠিক আছে, এই প্রসেসটা তোমরা মনে রাখবে অঙ্ক করার জন্য। এইটাই একটা প্রসেস, এই প্রসেসে সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে। ঠিক আছে, এবারে আমি এরকম টাইপের অঙ্ক তোমাদের অনুশীলনী থেকে দু একটা করে দেখাচ্ছি, তাহলেই হবে। আর এখান থেকে তোমাদের থিওরি কিছু থাকে না, শুধু এরকম টাইপের একটা অঙ্ক 3 নম্বরের অঙ্ক থাকে। শুধু এই প্রসেসটা মনে রাখবে, এই ছকটা মনে রাখবে, খাতায় লিখে রাখবে, এই ছক অনুযায়ী তোমাদের সব অঙ্ক হবে। হ্যাঁ, মুছে দিচ্ছি। আচ্ছা, সেট 1 ছায়া প্রকাশনীর বইয়ের 2022 ছায়া প্রকাশনীর বইয়ের সেট 1 এর আমি প্রথম অঙ্কটাই করাচ্ছি। হ্যাঁ, একের দাগের অঙ্কটা এবারে করাচ্ছি, দেখ কিভাবে করবে। অঙ্কটাকে পড়ছি, দেখো। 5 গ্রাম জলসম বিশিষ্ট একটি পাত্রে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 55 গ্রাম জল আছে। এর মধ্যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 25 গ্রাম বরফ ফেলে দিলে চূড়ান্ত মিশ্রণে পাত্র মধ্যস্থ উপাদানের প্রকৃতি কি হবে এবং কোন উষ্ণতায় থাকবে। আর বরফ গলনের লিনতাপ দেওয়া আছে 80 ক্যালোরি/গ্রাম, এটা তো জানোই। ঠিক আছে, দেখ অনেকগুলো বিষয় এখানে আছে, এগুলো একটু মানে সিরিয়ালি চিন্তা ভাবনাটা করবে। প্রথমে যে পাত্রটা দেওয়া আছে, পাত্রটা জলসম 5 গ্রাম, তার মানে কি বলতো, পাত্রটা ইকুয়াল টু 5 গ্রাম জল। কারণ পাত্রের মতো তাপ গ্রহণ করবে বা বর্জন করবে, তাহলে পাত্র কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ হচ্ছে এমএসটি। কিন্তু এখানে পাত্রে এম মানে ভর দেওয়া নাই, এস মানে আপেক্ষিক তাপ দেওয়া নাই, তাহলে পাত্র কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ আমরা বের করতে পারবো না আলাদা করে। সেই জন্য পাত্রটা জলসম দেওয়া আছে 5 গ্রাম, মানে পাত্রটা যদি তোমার 300 গ্রাম ওজনের একটা পাত্র হয়, তার যা ফাংশন এখানে 5 গ্রাম জলের ফাংশনটা তাই। এটা ক্যালোরিমিতিতে বলা আছে, যা জলসম পড়েছি কীভাবে কি। তার মানে এখানে তাহলে অ্যাকচুয়ালি তাহলে 5 গ্রাম জল হলো। আচ্ছা, উষ্ণতাটা আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর 55 গ্রাম জল। তার মানে এই পাত্রটা যদি আঁকি, পাত্রটা হচ্ছে 5 গ্রাম জলের সমতুল্য। এইখানে আছে আরো 55 গ্রাম জল আছে, 55 গ্রাম জল আছে। উষ্ণতাটা আছে কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। এভাবে আগে লিখবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এরপর এর মধ্যে আমি কি ঢালছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 25 গ্রাম বরফ অ্যাড করছি। 25 গ্রাম বরফকে আমি যোগ করছি এর মধ্যে। দেখো বরফের উষ্ণতা কম আর এই পাত্রের যে জল আছে তার উষ্ণতা অনেক বেশি। তাহলে যখনই বরফটাকে ঢালবো তাহলে কি হবে, এর মধ্যে তাহলে এই জলের উষ্ণতা বেশি, তাহলে পাত্রের জল কি হবে, তাপ বর্জন করবে, আর বরফ সেই তাপ গ্রহণ করবে ক্যালোরিমিতির নীতি অনুযায়ী। যে চূড়ান্ত মিশ্রণে বোধহয় কি হবে। ঠিক আছে, তাহলে আমাকে চেক করতে হবে, টেস্ট করতে হবে কিরকম। তাহলে জল ম্যাক্সিমাম উষ্ণতা 20 ডিগ্রি, জল যদি তাপ ছাড়ে তাহলে জলের উষ্ণতা তো কমবে, কমতে কমতে কোথায় গিয়ে হাজির হবে, সেই লেভেল লিমিট কোথায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে হাজির হবে। জল থেকে জল 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে হাজির হবে। সেই ক্যালকুলেশনটা আগে করবো যে জল 55 গ্রাম জল আর 5 গ্রাম মানে 60 গ্রাম জল কর্তৃক বর্জিত তাপ। 55 প্লাস 5 মানে 60 গ্রাম জল, জলের উষ্ণতা যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসলে সে কতটা তাপ বর্জন করছে আগে বের করবো। কারণ এ তাপ বর্জন করবে, উষ্ণতা বেশি, আর এই বরফের উষ্ণতা কম, এ তাপ গ্রহণ করবে।
তাহলে এই কতটা তাপ বর্জন করছে বের করবো, কারণ এর উষ্ণতা 0, এই উষ্ণতা কমতে কমতে 0 এসে হাজির হবে। এমএসটি ফর্মুলা, ঠিক আছে। আর জলই আছে, শুধু উষ্ণতাটা কমছে 20 থেকে 0, তাহলে এমএসটি ফর্মুলা এম হচ্ছে 60, জলের আর্দ্রতা 1, উষ্ণতা আছে 20 - 20, 1200 ক্যালোরি তাপ ছাড়ছে মাত্র। আর এই বরফ সেই তাপ গ্রহণ করবে, তাহলে 25 গ্রাম বরফ যদি তাপ গ্রহণ করে জলে পরিণত হয়, কতটা তাপ দরকার সেইটাকে আবার হিসাব করতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 25 গ্রাম বরফ কর্তৃক জলে পরিণত হলে গৃহীত তাপ, কত তাপ দরকার সেটা বের করো। যে বরফ জলে পরিণত হয়ে যাবে, বরফ তো সঙ্গে সঙ্গে তাপ গ্রহণ করে জলে হবে, যেহেতু উষ্ণতা 0তেই আছে, তাহলে কতটা তাপ দরকার, তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে এমএল ফর্মুলা এম হচ্ছে 25 গ্রাম আর এর হচ্ছে 80, 8 পরিশ্রম কত 200, 2000 ক্যালোরি তাপ দরকার। কিন্তু পাচ্ছে এই জল মাত্র 1200 ক্যালোরি দেখো তাপ ছাড়ছে, কিন্তু সব বরফ গলে জলে পরিণত হলে কত তাপ দরকার, 2000 ক্যালোরি তাপ। তাহলে যেহেতু 2000 ক্যালোরি তাপটা অনেক বেশি, তাই না, গ্রেটার 1200 ক্যালোরি, এই তাপটা একটু অনেক বেশি, তাই বলবো সব বরফ গলে জলে পরিণত হবে না। এইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। তোমরাই বলো না, দরকার সব বরফ গলে জলে হতে গেলে কত তাপ দরকার, 2000 ক্যালোরি, এই যে এম এর ফর্মুলা অনুযায়ী। কিন্তু সাপ্লাই দিচ্ছে মাত্র 1200 ক্যালোরি তাপ এখান থেকে যাচ্ছে, তাহলে সব বরফ তো গলে জলে পরিণত হবে না। তা যতটা সাপ্লাই দিচ্ছে এটাকে চেক করে নেবো, এটা দেখে নিলাম এটা অনেক বেশি এটা অনেক কম, তাহলে সব বরফ গলে জলে পরিণত হচ্ছে না। তাহলে কি করব, ধরি x গ্রাম বরফ গলে জলে পরিণত হয়, x গ্রাম বরফ, তাহলে x গ্রাম বরফ গলে জলে পরিণত হলে তার কি কত তাপ দরকার, ml, মানে m হচ্ছে x আর l বলতে 80 ক্যালোরি তাপ, সমানই যে 1200 ক্যালোরি যেটা সে বর্জন করেছে। এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব, ঠিক আছে। অতএব x সমান কত হলো, 1200/80, 4 × 2 = 30, 30/15, 15 ক্যালোরি, এই 15 গ্রাম। তাহলে দেখো, তো 25 গ্রামের মধ্যে 15 গ্রাম বরফ গলে জলে পরিণত হচ্ছে, তাহলে বাকি 10 গ্রাম বরফই রয়ে গেল, সেই জলে পরিণত হচ্ছে না। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, আর চূড়ান্ত উষ্ণতা 0, ইও কমে গিয়ে 0তে হাজির হয়ে গেল, 20 থেকে 0তে হাজির হয়ে গেল, সবারই উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তাপের আদান প্রদান হবে না, ঠিক আছে। তাহলে চূড়ান্ত উষ্ণতা হবে, তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, অতএব মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা দাঁড়ালো কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, বরফের পরিমাণ কতটা অবশিষ্ট বরফ রইল, 25 গ্রামের মধ্যে 15 গ্রাম বরফ গলে গেল, 10 গ্রাম বরফ রইল। জলের পরিমাণ কত ছিল, 55 গ্রাম জল প্লাস 15 গ্রাম বরফ গলে জল হয়েছে, সমান 60-70 গ্রাম জল হলো। জলের পরিমাণ 70 গ্রাম, বরফের পরিমাণ 10 গ্রাম, আর চূড়ান্ত উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এই তিনটেই জানতে চেয়েছে, তিনটে দেখো পরপর বেরিয়ে গেল। এইভাবে আমাদেরকে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে হবে, একই টাইপের সব পরপর দেখো, সব পরপর দেওয়া আছে। হয়েছে, এবার এই টাইপের অঙ্ক দেখো, 1, 2, 3 সেম জিনিস, 4, 5, 6 পর্যন্ত একই ধরনের আছে, 6 পর্যন্ত করবে। আচ্ছা, 7-এর একটা টাইপ দেখাচ্ছি আমি, এর উল্টোটা হবে আগে, দেখবে 7-এর একটা টাইপ।
7 অঙ্কটা বলছি শুনো। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 22 গ্রাম জলের সঙ্গে -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 5 গ্রাম বরফ মিশ্রণের ফলে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে? বরফের আপেক্ষিক তাপ 0.5 দেওয়া আছে। তাহলে এখানেও একই জিনিস, দুটো টাইপ। এখানেও আমাকে চেক করে আগে সব দেখতে হবে। কি কি আছে আগে লিখি। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 22 গ্রাম জল। এইখানে জলটা আছে, এটা 22 গ্রাম জল আছে, উষ্ণতা আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা তার সঙ্গে যেটা মিশাচ্ছি, যেটা আমি মিশাবো, সেটা হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 5 গ্রাম বরফ। মিশাচ্ছি, মিশানোর ফলে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে? তাহলে দেখো ঠিক আগের মতন অঙ্কটাই। এইখানে দেখো, এখানে কার উষ্ণতা আগে বেশি আগে লক্ষ্য করো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা -10। সুতরাং এই পাত্রের যে জল আছে তার উষ্ণতা অনেক বেশি। তাহলে এই জল তাপ বর্জন করবে, আর এই বরফ সেই তাপটা গ্রহণ করবে। তাহলে প্রথমে সে আগের মতন একই নিয়ম করব, যে 22 গ্রাম জল কর্তৃক 22 গ্রাম জলের উষ্ণতা একবারে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হতে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড হতে কততে নেমে আসবে? 0-তে। একবারে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসবে, কারণ এটারও উষ্ণতা 0-তে আসবে, তাই তো? এটা লেভেল। তাহলে 22 গ্রাম জলের উষ্ণতা 30 সেন্টিগ্রেড হতে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসলে কি করবে? তাপ বর্জন করবে। বর্জিত তাপ সমান এমএসটি ফর্মুলা, 30 থেকে 0, তাহলে এমএসটি ফর্মুলা হবে। এম হচ্ছে 22 গ্রাম, জলের আপেক্ষিক তাপ 1, উষ্ণতা 30 থেকে 0 মানে 30ই হবে। 3660 ক্যালোরি তাপ বর্জন করবে। দেখো, ওকে। আচ্ছা, এবারে এই জিনিসটা দেখো, এবার এই যে তাপটা বর্জন করলো, এবারে বরফ সেই তাপটা গ্রহণ করবে। তাহলে বরফের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটবে। দেখো, একটা হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আসতে 5 গ্রাম বরফ কত তাপ গ্রহণ করবে? কারণ বরফ তো একেবারে তাপ দিলেই যে বরফ গলে জলে পড়তে হবে তা তো নয়। বরফ গলে জলে পড়তে হতে গেলে আগে -10 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আসতে হবে, দেখিয়েছি। তাহলে অবস্থা পরিবর্তন হয়েছে, আমরা এমএসটি ফর্মুলা। এম হচ্ছে 5 গ্রাম বরফ, বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.5, কিন্তু উষ্ণতা -10 থেকে 0 মানে 10 ডিগ্রি উষ্ণতা বাড়লো, সমান 25 ক্যালোরি। ঠিক আছে, 25 ক্যালোরি। তারপর যেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড এসে গেল, তারপর আবার করো দ্বিতীয় স্টেপে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এটা বরফ ছিল, বরফ থেকে কি হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল। জলে পরিণত হতে গেলে কতটা তাপ গ্রহণ করবে সেটা বের করবো, তাই তো? H সমান H1 H2 সমান, তাহলে কি হবে? বরফ থেকে জল, তাহলে ml ফর্মুলা। m হচ্ছে 5 আর বরফ গলনের তাপ 80, 5 8 কে 40 মানে 400 ক্যালোরি দেখো তাপ দরকার। তাহলে সবাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড চলে গেল, বরফটাও সব গলে 0-তে এসে গেল, 0-তে এসে গেছে। কিন্তু অতএব মোট গৃহীত তাপ বের করো না, গৃহীত তাপ। অতএব 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফ করতে, 5 গ্রাম বরফ কর্তৃক মোট গৃহীত তাপ সমান দুটো যোগ 25 প্লাস 400 সমান 425 ক্যালোরি দেখো তাপ গ্রহণ করেছে। কিন্তু ছেড়েছিল 760, গ্রহণ করেছে 425 ক্যালোরি। তাহলে বাকি আরো তো এক্সেস তাপ রয়ে গেল, সেই অতিরিক্ত তাপ তাহলে কত রইল? অতএব এখানে করো অতিরিক্ত তাপ সমান 660 থেকে -425, 5 + 5 1, 2 3 করেছে 3, 235 ক্যালোরি দেখো অতিরিক্ত তাপ রয়ে গেল।
এবার এই অতিরিক্ত 235 ক্যালোরি, এই অতিরিক্ত তাপটা কি হবে, তাহলে বাকি তার মোট কত জল হলো, 22 গ্রাম জল, আর এখানে 5 গ্রাম বরফ, 5 গ্রাম জলে পরিণত হয়েছে। তাহলে 22 5 কত, 27, এই 27 গ্রাম জলের উষ্ণতা, অতএব 22 গ্রাম জল ছিল প্লাস 5 গ্রাম বরফ জল হলো, মানে মোট 27 গ্রাম জলের উষ্ণতা কত ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে ধরি বাড়বে, কারণ এই তাপটা আবার গ্রহণ করবে সবাই, হতে ধরি 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছায়। তবে 235 ক্যালোরি তাপ গ্রহণ করে 22 প্লাস 5 27 গ্রাম জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পৌঁছায়। তাহলে অতএব গৃহীত তাপ এই সমান MST ফর্মুলা, এইচ এর জায়গায় 235, এম হচ্ছে 27, জলের আর্দ্রতা 1, উষ্ণতা T, অর্থাৎ T সমান 235/27 ভাগ করে দেবেন, আসবে 8.7 এরকম একটা ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় চলে আসবে। দেখা গেল অতএব চূড়ান্ত উষ্ণতা হয়ে গেল আলটিমেটলি 8.7 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে হাজির হয়ে গেল। ঠিক আছে, তো আমি তোমাদের এখানে এরকম কয়েকটা অঙ্ক করালাম। এইখানে অবস্থার পরিবর্তনও দেখবে, উদাহরণও প্রচুর অঙ্ক করা আছে স্টেপ বাই স্টেপ। এই উদাহরণ অঙ্কগুলো আগে ঘরে দেখবে, উদাহরণগুলো দেখলে তোমরা অনেক পেরে যাবে ম্যাক্সিমাম। এর প্রচুর অঙ্ক উদাহরণে করা আছে দেখছি, এগুলো সব দেখবে। আর আর এখানে সেট ওয়ানের এরকম টাইপেরই আরও 4-5টা অঙ্ক ঘরে করবে, তাহলেই হবে, বেশি দরকার নেই, এখানে আর বেশি লাগবে না, বেশি অঙ্কও নেই ইত্যাদি। তা তোমরা অবস্থার পরিবর্তনে তাহলে থিওরি হিসাবে কি কি পড়বে, যেটুকু বললাম, ওই লিনতাপ, গলনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ কাকে বলে, গলনাঙ্ক পরিমাপকের সংজ্ঞা, হিমমিশ্র কি, ব্যবহারিক প্রয়োগ, বাষ্পায়ন স্ফুটনের পার্থক্য, আর এই কটা জিনিস আর নাই, আর স্ফুটনাঙ্ক বা কী কী বিষয়ের উপর নির্ভর করে ইত্যাদি, এসব তো অঙ্ক আছে, এই কটা থিওরি। আর এইরকম টাইপের একটা 3 নম্বরের একটা অঙ্ক তোমাদের থাকবে, ঘরে প্র্যাকটিস করবে ভালো করে। ঠিক আছে।